একজন সম্মানিত অধ্যাপক যার মুখোশের আড়ালে লুকিয়ে আছে বিকৃত প্রেম আর নৃশংস হত্যার এক রক্তাক্ত ইতিহাস। চোখের সামনে যে ভদ্রলোক, চোখের আড়াল হলেই তার মধ্যে জ্বলে ওঠে বিকৃত আকাঙ্ক্ষার আগুন, যে আগুন জ্বলছে শৈশব থেকে। শৈশবে ভালোবাসার নামে আঁকড়ে ধরেছিল হিংস্রতা আর লালসা। শৈশবের সেই স্মৃতি ধীরে ধীরে রূপ নিয়েছে এক পৈশাচিক আসক্তিতে। নিঃশব্দে সে মেতে উঠেছে মানুষের শিকারের এক ঘৃণ্য নেশায়। কারো হাসি, কারো স্পর্শ কিংবা কারো অবহেলা, সবকিছুই যেন তার কাছে জীবন মৃত্যুর খেলা। তার কাছে ভালোবাসা মানে কেবল নিজের করে নেওয়া, আর না মানে চিরতরে একদম শেষ করে দেওয়া। কিন্তু এই নিঃশব্দ হত্যাযজ্ঞের শেষ কোথায়? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা সিরিজ প্রফেসর সেনগুপ্তর কথা। শুরুতে আমরা এই সিরিজের প্রধান চরিত্র প্রফেসর অনির্বাণ সেনগুপ্তকে দেখতে পাই। একটা নামকরা কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর সে। মধ্যরাতে অনির্বাণ গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। পেট্রোলিং পুলিশ গাড়িটা জঙ্গলের দিকে যেতে দেখে থামিয়ে দেয়। তবে গাড়ির ভেতরে অনির্বাণকে দেখে ডিউটিরত পুলিশ অফিসার গোপাল তাকে চিনতে পারে। গোপাল অনির্বাণকে জিজ্ঞাসা করে, এত রাতে জঙ্গলের দিকে কেন যাচ্ছেন? অনির্বাণ বলে, একটা আর্টিকেল লিখছিলাম, লিখতে লিখতে মাথায় জট পাকিয়ে গেছে, তাই ভাবলাম একটু জঙ্গল থেকে ঘুরে আসি। জঙ্গলের ফ্রেশ হাওয়া লাগলে হয়তো মাথায় জট খুলে যাবে। গোপাল হেসে বলে, বুদ্ধিটা খারাপ নয়। অনির্বাণ গোপালকে বলে, আপনি চাইলে আমার সাথে জয়েন করতে পারেন, আমার সাথে কফি আছে, একসাথে কিছু সময় আড্ডা দিতে পারবো। গোপাল বলে, আমি তো আর আপনার মতো সাইকোলজির মানুষ না যে এত রাতে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালো লাগবে। আমি হচ্ছে চোর ডাকাত ধরা পুলিশ, আর তাছাড়া আমি এখন ডিউটিতে আছি, আপনি বরং একাই যান, তবে সাবধান থাকবেন, জায়গাটা খুব একটা সুবিধার না। গোপালের কাছ থেকে বিদায় নিয়ে অনির্বাণ জঙ্গলের একদম গভীরে চলে যায়। এরপর গাড়ি থেকে নেমে গাড়ির ডিকিটা খুলে পৈশাচিকভাবে হাসতে শুরু করে। গাড়ির ডিকিতে একটা ছেলেকে সে হাত পা আর মুখ বাঁধা অবস্থায় আটকে রেখেছে। এই ছেলেটার নাম পল্লব। সে অনির্বাণের প্রাক্তন ছাত্র। বেশ কিছুদিন আগে একটা শপিং মলে দীর্ঘদিন পর পল্লবের সাথে তার দেখা হয়েছিল। প্রাক্তন ছাত্রের সাথে এতদিন পর দেখা হওয়াতে অনির্বাণ বেশ খুশি ছিল। অনির্বাণ পল্লবের কাছে জানতে চায়, এখন সে কী করছে? পল্লব বলে, আমি জার্নালিজম করছি। অনির্বাণ হেসে বলে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করে কিনা জার্নালিজম করছো? পল্লব বলে, আপনার ক্লাসগুলো করাতে এখন জার্নালিজম করতে আমার অনেক সুবিধা হচ্ছে, মানুষের সাইকোলজি খুব সহজেই বুঝতে পারি। এরপর পল্লব অনির্বাণকে জানায় আজ তার জন্মদিন। অনির্বাণ পল্লবকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। যেহেতু ওর একটা শপিং মলই আছে, তাই অনির্বাণ পল্লবকে বলে, তুমি তোমার পছন্দ মতো একটা গিফট নিয়ে নাও। পল্লব বলে, আপনি বরং আপনার পছন্দ মতো একটা গিফট নিন, আজ সন্ধ্যায় আমার বাড়িতে একটা পার্টি আছে, সন্ধ্যাবেলায় গিফটটা নিয়ে আপনি আমার বাড়িতে চলে আসবেন। অনির্বাণ বলে, তুমি তো জানো আমি মানুষের ভিড় একদম পছন্দ করি না। পল্লব বলে, এটা তো একটা হাউস পার্টি, কাছের অল্প কয়েকজন বন্ধুকে ইনভাইট করেছি শুধু। পল্লব বারবার রিকোয়েস্ট করাতে অনির্বাণ রাজি হয়ে যায়। সন্ধ্যায় অনির্বাণ গিফট নিয়ে পল্লবের পার্টিতে চলে যায়। পল্লব তার বন্ধুদের সাথে অনির্বাণকে পরিচয় করিয়ে দেয়। পার্টিতে পল্লবের গার্লফ্রেন্ড শ্রেষ্ঠাও আসে। পল্লব শ্রেষ্ঠার সাথে অনির্বাণকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু শ্রেষ্ঠাকে দেখে অনির্বাণের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস কাজ করে। পরিচয় পর্ব শেষ করে পল্লব এবং শ্রেষ্ঠা বাকি বন্ধুদের সাথে ডান্স করতে শুরু করে। অনির্বাণ দূরে দাঁড়িয়ে থাকলেও তার নজর ছিল শ্রেষ্ঠার দিকে। সে দূর থেকেই খুব অশ্লীল ভঙ্গিতে শ্রেষ্ঠার পুরো শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ব্যাপারটা শ্রেষ্ঠা খেয়াল করে এবং সে খুবই আনইজি ফিল করে। প্রেজেন্ট টাইমে অনির্বাণ পল্লবের মুখের বাঁধন খুলে তাকে পানি দেয়। ওই সময় পল্লব জানায় তার টয়লেট পেয়েছে। তখন অনির্বাণ পল্লবের হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং জঙ্গলে কাজ সারতে বলে। কিন্তু হাত পা খোলার সাথে সাথে পল্লব একটা পাথর নিয়ে অনির্বাণের মাথায় আঘাত করে পালিয়ে যেতে শুরু করে। অনির্বাণ দ্রুত গাড়িতে উঠে পল্লবকে ধাওয়া করতে শুরু করে। তখন পল্লব রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। তাই অনির্বাণও গাড়ি থেকে নেমে পল্লবের পিছে পিছে যায়। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে পল্লব নিচে পড়ে যায়। অনির্বাণ ছুটে এসে পল্লবকে ধরে ফেলে। সেই পাথরটা দিয়ে পল্লবের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এরপর অনির্বাণ পল্লবের ডেড বডি টেনে টেনে রাস্তায় নিয়ে আসে। ডেড বডিটা রাস্তায় ফেলে রেখে অনির্বাণ সেটার উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। পল্লবের শরীর থেকে ছিটকে আসা রক্ত অনির্বাণের গাড়িতে লেগে যায়। তাই অনির্বাণ পাশে একটা পুকুর থেকে পানি নিয়ে গাড়ির চাকা ভালোভাবে ধুয়ে নেয়। এরপর অনির্বাণ দ্রুত বাড়িতে ফিরে আসে। বাড়িতে পৌঁছানো মাত্র অনির্বাণ খেয়াল করে তার গেটের সামনে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা মূলত অনির্বাণের প্রতিবেশীর মেয়ে। মেয়েটার নাম তিন্নি। অনির্বাণ তিন্নিকে নিজের মেয়ের মতোই আদর স্নেহ করে।
অনির্বাণের বাড়িতে ফিরতে দেরি হচ্ছিল, তাই গেটের সামনে দাঁড়িয়ে অনির্বাণের জন্য সে অপেক্ষা করছিল। অনির্বাণ তিন্নির কাছে ক্ষমা চেয়ে বলে, আমার ফিরতে দেরি হয়েছে বলে রাগ করিস না, আমি কিন্তু তোর জন্য চকলেট নিয়ে আসতে ভুলিনি। অনির্বাণ তিন্নিকে চকলেটটা দিলে তিন্নি খেয়াল করে অনির্বাণের শার্টে লাল লাল দাগ। তিন্নি জিজ্ঞেস করে, এটা কিসের দাগ? অনির্বাণ বলে, খেতে গিয়ে টমেটো সস লেগেছে। যদিও অনির্বাণের শার্টের দাগটা ছিল পল্লবের রক্তের, কিন্তু ছোট্ট তিন্নি সেটা বুঝতে পারে না। অনির্বাণ তিন্নিকে ভুলভাল বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর নিজের বাড়িতে ঢুকে অনির্বাণ শাওয়ার নেয়। সে সময় অনির্বাণ কল্পনা করে শ্রেষ্ঠা তার বাড়িতেই আছে। শ্রেষ্ঠাকে সে নিজের স্ত্রী রূপে কল্পনা করতে থাকে। শাওয়ার নেওয়ার সময় সে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা বলে ডেকে টাওয়াল চায়। অনির্বাণের কল্পনার শ্রেষ্ঠা তার জন্য টাওয়াল নিয়ে আসে। কল্পনায় সে শ্রেষ্ঠার সাথে রোম্যান্টিক সময় পার করে। এরপর সে শ্রেষ্ঠার সাথে ডিনার করে। সে সময় অনির্বাণ শ্রেষ্ঠার হাতে নিজের গালের কাছে নিয়ে আলতোভাবে স্পর্শ করে। আর এখানেই অনির্বাণের ঘোর কাটে। শ্রেষ্ঠা অনির্বাণের সঙ্গে না থাকলেও আছে শ্রেষ্ঠার কাটা হাত, আর সেই কাটা হাতটা দিয়েই সে নিজের গালে স্পর্শ করছে। অর্থাৎ অনির্বাণ শুধু পল্লবকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং শ্রেষ্ঠার সাথেও সে ভয়ঙ্কর কিছুই করেছে। এরপর আমাদেরকে অনির্বাণের ছোটবেলার ঘটনা দেখানো হয়। অনির্বাণের শৈশব কেটেছে একটা গ্রামে। গ্রামের সবাই অনির্বাণকে টাপু নামেই ডাকত। একদিন গ্রামের ছেলেদের সাথে ফুটবল খেলার সময় একটা ছেলে টাপুর কাছ থেকে বল নিয়ে নিলে টাপু ছেলেটার উপর প্রচণ্ড রেগে যায়। সে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। যে বলটা দিয়ে সবাই খেলছিল সেই বলটা এই ছেলেটারই ছিল। তাই ছেলেটা রেগে গিয়ে নিজের বল নিয়ে চলে যেতে থাকে। কিন্তু টাপু উল্টো রাগ দেখিয়ে ছেলেটার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ছেলেটা বল দিতে রাজি না হওয়ায় টাপু একটা ইট নিয়ে ছেলেটার মাথায় আঘাত করে। এতে ছেলেটার মাথা কিছুটা ফেটে যায়। কিছুক্ষণ পর ছেলেটার মা টাপুর মায়ের কাছে বিচার নিয়ে আসে। ছেলেটার এই অবস্থা করাতে টাপুর মা টাপুর উপর প্রচণ্ড রাগারাগি করে এবং একটা লাঠি দিয়ে টাপুকে মারে। টাপুর শরীরে আঘাতের চিহ্ন দেখে টাপুর প্রতিবেশী টুসু ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। টুসু টাপুর থেকে বয়সে অনেক বড়। টাপুকে সে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে, কিন্তু টাপু ছোটবেলা থেকেই বিকৃত মস্তিষ্কের। যে টুসু তাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, সেই টুসুর শরীরের ঘ্রাণ টাপুকে পৈশাচিক আনন্দ দেয়। টুসুর শরীরের ঘ্রাণ নিয়ে টাপু নিজের বিকৃত লালসা মেটায়। টুসু যখন টাপুকে মলম লাগিয়ে দিচ্ছিল, তখনও টাপু আয়নায় টুসুর শরীর দেখে কল্পনায় নিজেকে তৃপ্ত করছিল। টুসু টাপুকে বলে, বলটা তুই ছেলেটার ছিল, তাহলে তুই কেন ছেলেটাকে উল্টো মারতে গেলি? টাপু বলে, কোনো জিনিস যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ সেটা শুধুই আমার, সেটার উপর অন্য কারও অধিকার নেই। টুসু জিজ্ঞেস করে, এটা কী ধরনের অন্যায় আবদার? টাপু বলে, আমার ভালোবাসার জিনিস কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে আমার প্রচুর রাগ হয়, আমার মাথা ঠিক থাকে না। টাপুর কথা শুনে পাশ থেকে টাপুর মা টুসুকে বলে, ওকে এভাবে লাই দিয়ে মাথায় তুলো না, যখন বেশি বাড়াবাড়ি করবে সামলাতে পারবে না। টুসু টাপুকে বোঝায় যেন একটু শান্তশিষ্টভাবে সে চলাফেরা করে। ওই সময় টুসুর ফিয়ন্সি মোহন চলে আসছে। মোহনের সাথে টুসুর বিয়ে ঠিক হয়েছে, আর কিছুদিন পরেই তারা বিয়ে করবে। মোহন চলে আসাতে টুসু টাপুকে বলে, তুই এখন যা, পরে আবার আসিস। এরপর টুসু এবং মোহন খুনসুটি করতে করতে বাড়ির ভেতরে চলে যায়। এসব দেখে টাপুর প্রচণ্ড রাগ হয়। সে টুসুকে ভালোবাসে, অথচ টুসু মোহনের জন্য তাকে চলে যেতে বলল। এটা সে কিছুতেই মানতে পারে না। প্রচণ্ড রাগে সে মোহনের বাইকে ধারালো বস্তু দিয়ে দাগ কাটতে থাকে। মোহনকে সে নিজের শত্রু ভাবতে শুরু করে, কারণ মোহন তার ভালোবাসার টুসুকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে প্রেজেন্ট টাইমে পুলিশ পল্লবের ডেড বডি খুঁজে পায়। পল্লবের কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে রজত নামের একজন পুলিশ ইন্সপেক্টরের উপর। রজত পল্লবের ডেড বডি দেখে বুঝতে পারে না তাকে এখানেই হত্যা করা হয়েছে নাকি অন্য কোথাও হত্যার পর এখানে এসে ফেলে রাখা হয়েছে। জুনিয়র অফিসার গোপাল বলে, ফরেন্সিক টিম আসলেই সব কিছু জানা যাবে। রজত বলে, তুমি ঠিকই বলেছ, আমরা তো আর ডিটেকটিভ না। এরপর রজত গোপালকে জিজ্ঞেস করে, এই এরিয়ার নেশাখোর ছেলেরা বেশি আড্ডা দেয় নাকি প্রেমিক প্রেমিকারা বেশি আড্ডা দেয়? গোপাল বলে, এই এরিয়ায় তো আমি প্রতিদিন টহল দিই, নেশাখোর ছেলেদেরকেই বেশি দেখা যায়, তবে কাল রাতে আমি প্রফেসর সাহেবকে জঙ্গলের ভেতর যেতে দেখেছিলাম। রজত ঠাট্টা করে বলে, প্রফেসরকে জঙ্গলে ক্লাস নিতে এসেছিল নাকি? গোপাল বলে, এমনিতেই ঘুরতে এসেছিল। প্রফেসর সাহেব খুব ভালো মানুষ, এই অঞ্চলে তার বেশ নামডাক। প্রফেসর সাহেবের বাবাও এই অঞ্চলের সম্মানিত মানুষ ছিলেন। রজত বলে, বুঝলাম তোমার প্রফেসর সাহেব অনেক সম্মানিত মানুষ, কিন্তু ফরেন্সিক টিম এসে বলবে তার গাড়ির টায়ারের দাগটাও যেন ইনভেস্টিগেশন করে। প্রফেসরের মতো সম্মানিত মানুষকে সন্দেহ করায় গোপাল একটু অবাক হয়। তখন রজত বলে, আমরা পাবলিক সার্ভেন্ট, সরকারের কাছ থেকে বেতন নেই, আমাদেরকে সব দিকেই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।
এরপর আমরা অনির্বাণকে দেখতে পাই। অনির্বাণ এখনও কল্পনায় শ্রেষ্ঠার সাথে সংসার করছে। সে সারাদিনই শ্রেষ্ঠার সাথে কথা বলে। হঠাৎ অনির্বাণের দরজায় কলিং বেল বাজলে অনির্বাণ শ্রেষ্ঠাকেই বলে দরজা খুলতে। যেহেতু বাস্তবে অনির্বাণের কাছে শ্রেষ্ঠার হাত ছাড়ার কিছুই নেই, তাই শ্রেষ্ঠা যে দরজা খুলে দেবে না এটাই তো স্বাভাবিক। তাই কিছুক্ষণ পর অনির্বাণ নিজেই দরজা খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল তিন্নির মা। তিন্নির বাবা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পেয়েছে, তাই তিন্নির মা পেইন রিলিফ স্প্রে নেওয়ার জন্য অনির্বাণের কাছে আসে। শ্রেষ্ঠার কাটা হাতটা তখনও টেবিলের উপরেই ছিল। তিন্নির মা দেখে ফেলার আগে অনির্বাণ সেটা তোয়ালে দিয়ে ঢেকে দেয়। তিন্নির মা ব্যাপারটা বুঝতে পারে না। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। পল্লবের জন্মদিনের পার্টিতে শ্রেষ্ঠাকে দেখার পর থেকে অনির্বাণ অনবরত শ্রেষ্ঠাকে ফলো করতে থাকে। শ্রেষ্ঠা যেখানেই যায় সেও যায়। আড়াল থেকে সে সবসময় শ্রেষ্ঠার দিকে নজর রাখে। শ্রেষ্ঠাও বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু লোকটাকে সেটা শ্রেষ্ঠা দেখতে পায় না। এদিকে প্রেজেন্ট টাইমে গোপাল পল্লবের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে এসে রজতকে দেখায়। রজত পোস্টমর্টেম রিপোর্ট না দেখেই বলে কিলার জঙ্গলের আশেপাশে কোথাও থেকে একটা বড় পাথর নিয়ে পল্লবের মাথায় আঘাত করে পুরো মাথা থেতলে দিয়েছে। এরপর বডিটা টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে দিয়েছে এবং তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। গোপাল অবাক হয়ে জিজ্ঞেস করে, রিপোর্ট না দেখে আপনি এত কিছু কিভাবে জানলেন? রজত হেসে বলে, আমাদের কাছে তো ফোন নামে একটা বস্তু আছে, রিপোর্ট আগেই আমার ফোনে চলে এসেছে। এরপর রজত গোপালকে নিয়ে আবারও ক্রাইম স্পটে যায়। পল্লবের ডেড বডি যেখানে পাওয়া গেছে, রজত তার আশেপাশে ভালোভাবে খুঁজে দেখে সন্দেহজনক কিছু আছে কিনা। রাস্তা থেকে একটু ভেতরেই রজত একটা রক্তমাখা পাথর খুঁজে পায়। রজত বুঝতে পারে এই পাথরটা দিয়েই তাকে হত্যা করা হয়েছে। রজত পাথরটা গোপালকে তুলে নিতে বলে এবং ফরেন্সিক টিমের কাছে পাঠিয়ে দিতে বলে। এরপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। সবসময় পল্লব শ্রেষ্ঠাকে বাড়ি থেকে পিক করে অফিসে নামিয়ে দেয়, আবার সময় মতো বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু একদিন অফিস শেষে পল্লব ব্যস্ততার কারণে শ্রেষ্ঠাকে পিক করতে পারে না। তাই শ্রেষ্ঠার এক কলিগ শ্রেষ্ঠাকে লিফট দেয় এবং বাসার কাছাকাছি একটা জায়গায় নামিয়ে দেয়। শ্রেষ্ঠা বাকি পথটা হেঁটে যেতে থাকে। ওই সময় পল্লব চলে আসে। সে মজা করার জন্য শ্রেষ্ঠাকে একটু ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শ্রেষ্ঠা ভাবে যে লোকটা এতদিন ধরে তাকে ফলো করছে, সেই হয়তো এসব করছে। তাই সে একটা লাঠি নিয়ে পল্লবের দিকে তেড়ে যায় তাকে আঘাত করার জন্য। তাই পল্লব আর মজা না করে সামনে চলে আসে। শ্রেষ্ঠা তখন পল্লবকে জানায় কেউ একজন অনেকদিন ধরে তাকে ফলো করছে, তাই সে এত বেশি ভয় পেয়েছে। পল্লব জানায় কাল তাদের লাভ অ্যানিভার্সারি, তাই সারপ্রাইজ দেওয়ার জন্য একটু ভয় দেখিয়েছে। এরপর পল্লব বলে, কাল যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তাই ঠিক সকাল 10টায় তুমি তৈরি থাকবে। ঠিক 10টায় আমি এসে তোমাকে বাড়ি থেকে নিয়ে যাব। অনির্বাণ আড়াল থেকে ওদের ফলো করে এবং ওদের সমস্ত কথা শুনে ফেলে। সে লুকিয়ে লুকিয়ে সব কিছুর ভিডিও করে নেয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে অনির্বাণের ছোটবেলার ঘটনা দেখানো হয়। ওই দিন মোহনের বাইকে স্ক্র্যাচ করার পর অনির্বাণ অর্থাৎ টাপু আবারও টুসুর বাড়ির দিকে যায়। মোহন তখনও টুসুর বাড়িতে ছিল। মোহন এবং টুসু একসাথে রোম্যান্টিক সময় কাটাচ্ছিল। টাপু কোনো সারা শব্দ না করে হালকা করে দরজা খোলে এবং সব দেখে। টুসুকে মোহনের সাথে এই অবস্থায় দেখে তার প্রচণ্ড রাগ হয়। সে একদম হঠাৎ করেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে টুসু এবং মোহন দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। টুসু জিজ্ঞেস করে, এই সময় তুই এখানে কেন এসেছিস? টাপু বলে, আমার শরীরে খুব যন্ত্রণা হচ্ছে, তাই তোমার কাছে এসেছি মলম লাগিয়ে নিতে। টুসু রেগে গিয়ে বলে, তুই আসলে একটা বাজে ছেলে, তোর মা তোকে মেরে ভালোই করেছে, তোর মতো ছেলের মার খাওয়াই উচিত। এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ায় মোহনও রাগ করে চলে যায়। টুসু মোহনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মোহন কোনো কথাই শোনে না। তখন টুসু কাঁদতে শুরু করে। টাপু এসে বলে, ও চলে গেছে, খুব ভালো হয়েছে। এই কথা শুনে টুসু রেগে গিয়ে টাপুকে একটা থাপ্পড় মারে এবং বাড়ি থেকে বের করে দেয়। টুসু রাগ করে টাপুর সাথে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু টাপু তো টুসুর সাথে কথা না বলে থাকতেই পারে না। তাই সে টুসুর রাগ ভাঙানোর জন্য পাশের বাড়ি থেকে পেয়ারা চুরি করে নিয়ে আসে টুসুর জন্য। চুরি করে নিয়ে আসা পেয়ারা দেখে টুসু আরও রেগে যায়। টাপু বলে, ওই গাছে তো অনেক পেয়ারা আছে, একটা চুরি করলে তাতে কি এমন ক্ষতি হয়? টুসু বলে, যত পেয়ারাই থাকুক না কেন, চুরি তো চুরিই হয়। টাপু বলে, তোমার জন্য আমি সব করতে পারি। তখন টুসু আরও রেগে গিয়ে বলে, তুই আসলে দিন দিন অনেক বাজে ছেলে হয়ে যাচ্ছিস, আজকের পর থেকে তুই আর আমার সামনে আসবি না। টুসু পুরোপুরি কথা বলা বন্ধ করে দেওয়াতে টাপু অনেক ডিপ্রেসড হয়ে যায়। সে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু টুসুর কথাই ভাবতে থাকে। ব্যাপারটা বুঝতে পেরে টাপুর মা টাপুকে বলে, তোর টুসু দিদি তো অনেক ভালোবাসে তোকে, শুধু শুধু তুই এত টেনশন করছিস। টাপু বলে, টুসু দিদি মোটেও আমাকে ভালোবাসে না, সে মোহনকে ভালোবাসে। টাপুর মা বলে, মোহনের সাথে তো টুসুর বিয়ে হবে, ওদের ভালোবাসার অর্থ ভিন্ন, কিন্তু তুই তো টুসুর ছোট ভাইয়ের মতো, টুসু তোকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। এসব কথা শুনে টাপুর মনে কোনো প্রভাব হয় না।
টাপুর মা না জানলেও টাপু তো ভালোভাবেই জানে সে টুসুকে বোনের দৃষ্টিতে নয় বরং অন্য কোনো কারণে ভালোবাসে। এদিকে প্রেজেন্ট টাইমে রজত গোপালকে নিয়ে প্রথমে পল্লবের অফিসে যায়, তারপর ইনভেস্টিগেশন করতে আসে। সেখানে কোনো ইনফরমেশন না পেয়ে সরাসরি চলে যায় তার বাড়িতে। দরজায় নক করলে বাড়ির কাজের লোক দরজা খুলে দেয়। রজত কাজের লোকের কাছে পল্লবের ব্যাপারে জানতে চাইলে কাজের লোক বলে দাদাবাবু কাল থেকে বাড়িতে ফেরেনি। রজত পল্লবের বাড়ির ভেতরটা ঘুরে দেখে। পল্লবের বেডরুমে শ্রেষ্ঠার একটা বড় ছবি টাঙানো। রজত জানতে চায় এটা কার ছবি। কাজের লোক শ্রেষ্ঠার পরিচয় দেয় এবং বলে পল্লব দাদাবাবুর সাথে এই মেয়েটার বিয়ে হবে। গোপাল শ্রেষ্ঠার একটা ছবি তুলে নেয়। এরপর আমরা অনির্বাণকে দেখতে পাই। অনির্বাণ একটা মোটা বইয়ের ভেতর থেকে একটা কাপড়ের টুকরো বের করে। এরপর সে কাপড়টার গন্ধ শুকতে থাকে, যেন এই কাপড়ের টুকরোর গন্ধ অনির্বাণকে অদ্ভুত কোনো তৃপ্তি দিচ্ছে। এরপর অনির্বাণ ওই মোটা বইটা খোলে। এখানে আছে শ্রেষ্ঠার কাটা হাত। অনির্বাণ বইয়ের ভেতরের কিছু পৃষ্ঠা কেটে একটা বক্স তৈরি করেছে, আর সেটার ভেতরে লুকিয়ে রেখেছে শ্রেষ্ঠার হাত, যাতে সহজেই কেউ হাতটা খুঁজে না পায়। অনির্বাণ শ্রেষ্ঠার হাতটা বারবার টাচ করে। এখানে ফ্ল্যাশব্যাকে ওই দিনের ঘটনা দেখানো হয় যেদিন পল্লব এবং শ্রেষ্ঠার লাভ অ্যানিভার্সারি ছিল। লাভ অ্যানিভার্সারি উপলক্ষে গিফট দেওয়ার জন্য পল্লব শ্রেষ্ঠাকে একটা জুয়েলারির দোকানে নিয়ে যায়। পল্লব শ্রেষ্ঠার জন্য একটা রিং পছন্দ করে। শ্রেষ্ঠাকে দেখালে শ্রেষ্ঠারও পছন্দ হয়, কিন্তু রিংটার দাম অনেক বেশি ছিল। ওই মুহূর্তে পল্লবের কাছে অত টাকা ছিল না, তাই পল্লব জুয়েলারির দোকানদারের কাছে রিকোয়েস্ট করে বলে রিংটা আপনি অন্য কাউকে দেবেন না, 2 দিনের মধ্যে আমি এটা নিয়ে যাব। দোকানদার পল্লবকে আশ্বাস দেয় রিংটা সে রাখবে। দোকানের ভেতরেই এক কোণে দাঁড়িয়ে জুয়েলারি দেখার ভান করছিল অনির্বাণ। সে মূলত শ্রেষ্ঠাকে ফলো করছিল। পল্লব এবং শ্রেষ্ঠা চলে যাওয়ার পর অনির্বাণ দোকানদারের কাছে গিয়ে রিংটা চায়। দোকানদার জানায় সেটা বুক হয়ে গেছে। তখন অনির্বাণ বলে যে রিংটা বুক করেছে সে আমার ছোট ভাই। আমি দূর থেকে ওদের কথা শুনছিলাম। আমি রিংটা কিনে নিয়ে ওদের সারপ্রাইজ দিতে চাই। অনির্বাণের কথা শুনে দোকানদার রিংটা তার কাছে বিক্রি করতে রাজি হয়। অনির্বাণ ক্যাশ টাকা দিয়ে সেটা কিনে সরাসরি শ্রেষ্ঠার বাড়িতে যায়। বাড়ি ফিরে অনির্বাণকে দেখে শ্রেষ্ঠা অনেক অবাক হয়। শ্রেষ্ঠা অনির্বাণের আসার কারণ জানতে চাইলে অনির্বাণ রিংটা বের করে তাকে দেখায়। অনির্বাণের হাতে রিংটা দেখে শ্রেষ্ঠা হতবাক হয়ে যায়। অনির্বাণ বলে আসলে ওই সময় আমি ওই দোকানেই ছিলাম, আমি দেখলাম রিংটা আপনার পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে আসলাম। শ্রেষ্ঠা একটু রেগে গিয়ে বলে আপনি কেন আমার জন্য কিনে নিয়ে আসবেন? অনির্বাণ বলে পল্লব তো আমার ছোট ভাইয়ের মতো, আপনি মনে করুন রিংটা পল্লব আপনাকে দিচ্ছে। শ্রেষ্ঠা বলে আমি এত কিছু মনে করতে পারি না, আপনার রিংটা আপনি আপনার কাছেই রাখুন, আমি মানুষের কাছ থেকে কোনো জিনিস নেই না। অনির্বাণ জিজ্ঞেস করে পল্লব দিলেও কি নিতেন না? শ্রেষ্ঠা বলে আপনি কি পল্লব? শ্রেষ্ঠার এমন রাগান্বিত জবাব শুনে অনির্বাণের মনে পড়ে টুসুও তো তার সাথে এভাবেই কথা বলতো। অনির্বাণ শ্রেষ্ঠার মাঝে টুসুকে দেখতে পায়। টুসু একইভাবে একটা ছেলের জন্য অনির্বাণকে দূরে সরিয়ে দিয়েছিল, শ্রেষ্ঠাও তাই করছে। এখানে ফ্ল্যাশব্যাকে আবারও অনির্বাণের ছোটবেলার ঘটনা দেখানো হয়। টুসু অনির্বাণ অর্থাৎ টাপুর সাথে কথা বলা বন্ধ করার কিছুদিন পর মোহন আবারও টুসুর সাথে দেখা করতে আসে। মোহন যখন টুসুর বাড়ির ভেতরে ছিল তখন টাপু লুকিয়ে লুকিয়ে মোহনের বাইকের একটা ক্যাবল কেটে দেয়, যার ফলে মোহন যখন নিজের বাড়ি ফিরে যাচ্ছিল তখন খুব বাজেভাবে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমাদেরকে পল্লবের মার্ডারের দিনের ঘটনা দেখানো হয়। পল্লবকে হত্যা করার আগেই অনির্বাণ শ্রেষ্ঠাকে কিডন্যাপ করেছিল। সে শ্রেষ্ঠাকে নিজের বাড়ির স্টোর রুমে হাত পা বেঁধে আটকে রাখে। এরপর ইন্টারনেটে রিসার্চ করে কিভাবে মানুষের বডি পার্ট দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। রিসার্চ শেষে সে শ্রেষ্ঠার কাছে যায়। শ্রেষ্ঠা তখন অনবরত পল্লবের নাম বলছিল। অনির্বাণ শ্রেষ্ঠার কাছে গিয়ে বলে পল্লব আর নেই, আজ থেকে তোমার জন্য শুধু আমি, এখন থেকে আর পল্লবের নাম না আমার নাম নেবে। শ্রেষ্ঠা অনির্বাণকে জানোয়ার বলে গালি দেয় এবং চিৎকার করতে থাকে। অনির্বাণ বলে খবরদার টুসুদির মতো চোখ রাঙিয়ে কথা বলবে না, আজ থেকে আমি তোমার সব। তুমি বলো অনির্বাণ আমি তোমাকে ভালোবাসি। শ্রেষ্ঠা বলে আমি পল্লবকে ভালোবাসি আর আপনাকে ঘৃণা করি। এ কথা শুনে অনির্বাণ অনেক রেগে যায়। সে একটা ধারালো ছুরি দিয়ে শ্রেষ্ঠার কাছে গিয়ে বলে তুমি শুধু আমাকে ভালোবাসবে, অন্য কাউকে নয়। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে অন্য কাউকে ভালোবাসার অধিকার তোমার নেই। অনির্বাণ শ্রেষ্ঠাকে ভালোবাসি বলার জন্য জোর করতে থাকে। শ্রেষ্ঠা কিছুতেই বলে না, তাই অনির্বাণ ছুরিটা দিয়ে শ্রেষ্ঠার হাত কেটে নেয়। এরপর ফরমালিন দিয়ে সেই হাতটা সংরক্ষণ করে। এরপর ফ্ল্যাশব্যাকে আবারও অনির্বাণের ছোটবেলার ঘটনা দেখানো হয়। মোহনের অ্যাক্সিডেন্টের সংবাদ শুনে টুসু কাঁদতে কাঁদতে ছুটে যায় টাপুর মায়ের কাছে। মোহন হাসপাতালে আছে শুনে টাপুর মা টাপুকে বলে টুসুর সাথে হাসপাতালে যেতে। টাপু কোনো কথা না বলে টুসুর সাথে যায়। টুসু পাগলের মতো হসপিটালের দিকে যেতে থাকে। এটা দেখে টাপু অনেক বিরক্ত হয়। টুসু হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অনবরত কান্না করতে থাকে। কিছুক্ষণ পর একজন ডক্টর এসে জানায় মোহন আর বেঁচে নেই। মোহনের মৃত্যুর সংবাদ শুনে টুসু অনেক ভেঙে পড়ে।
সে কাঁদতে কাঁদতে বেলকনির কাছে যায়। টাপু টুসুর পিছু পিছু যায়। টুসুকে এভাবে কাঁদতে দেখেও টাপু টুসুকে কোনো রকম সান্ত্বনা না দিয়ে উল্টো টুসুর শরীরের স্মেল নিতে থাকে। এরপর সে পেছন থেকে টুসুর কাঁধে হাত রাখলে টুসু ভাবে টাপু তাকে সান্ত্বনা দিতে এসেছে। সে টাপুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু টাপু টুসুর শরীরে খুব বাজেভাবে হাত বোলাতে থাকে। এবার টুসু টাপুর উদ্দেশ্য খুব ভালোভাবে বুঝতে পারে। সে রেগে গিয়ে টাপুকে সরিয়ে দেয়। টাপু তবুও জোর করে টুসুকে জড়িয়ে ধরার চেষ্টা করে। টুসু নিজেকে বাঁচানোর চেষ্টা করলে এক পর্যায়ে সে বেলকনি থেকে নিচে পড়ে যায়। হসপিটালের নিচে দাঁড়িয়ে থাকা একটা অ্যাম্বুলেন্সের উপর গিয়ে সে পড়ে। টুসুর মাথা ফেটে প্রচুর রক্ত বের হয়, সেখানেই তার মৃত্যু হয়। টুসু পড়ে যাওয়ার সময় টুসুর শাড়ির একটা অংশ বেলকনির পাশে থাকা একটি ধারালো বস্তুতে আটকে যায়। টাপু সেই শাড়ির ছেঁড়া অংশটুকু নিয়ে দ্রুত হসপিটাল থেকে পালিয়ে যায়। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে। রজত গোপালকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বিয়ে হয়েছে বা গার্লফ্রেন্ড আছে? গোপাল বলে, না স্যার। তখন রজত বলে, আমার না ছোটবেলা থেকেই খুব ঘটক হওয়ার শখ ছিল, কিন্তু বাবা পুলিশ ছিল, তাই আমাকেও জোর করে ধরে পুলিশ বানিয়ে দিল। সেটা শুনে গোপাল অবাক হয়ে বলে, এই প্রফেশন ছেড়ে ঘটক কেন স্যার? তখন রজত বলে, আমার মধ্যে না একটা স্পেশাল ট্যালেন্ট আছে। আমি মানুষের মুখ দেখেই বলে দিতে পারি তার কেমন পার্টনার প্রয়োজন। ঠিক যেমন এই শ্রেষ্ঠা, এই মেয়েটাকে নিয়েও কোনো না কোনো ঝামেলা আছে। তাদের কথার মাঝেই হঠাৎ থানায় শ্রেষ্ঠার বাড়ি থেকে কল আসে। পুলিশকে জানানো হয় শ্রেষ্ঠাকে গত 48 ঘন্টারও বেশি সময় ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা শুনে রজত একটু মুচকি হাসে, কারণ তার ধারণাই ঠিক হলো এই মেয়েটাকে নিয়েও কোনো না কোনো ঝামেলা অবশ্যই আছে। কিন্তু কী ঝামেলা? শ্রেষ্ঠার গায়েব হওয়ার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? আসলে সেদিন অনির্বাণের শ্রেষ্ঠার বাড়িতে আসার ব্যাপারটা সে পল্লবকে জানিয়ে দেয়। তার কাছে কেন যেন লোকটার ভাব ভালো লাগছিল না। সেটা শুনে পল্লব তাকে বোঝানোর চেষ্টা করে যে, তুমি একটু বেশি টেনশন করছো, অনির্বাণ তো এমন মানুষ না। তারপরও যেহেতু একটা প্রশ্ন মনে উঠেছে, সেটাকে তো ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। যে কারণে পল্লব অনির্বাণের কাছে যেতে চায়, কিন্তু শ্রেষ্ঠা কোনো মতেই রাজি হয় না। অনির্বাণের ওপর তার এতটাই রাগ ছিল যে সেই লোকটার মুখও দেখতে চায় না। তবে পল্লব তাকে বুঝিয়ে শুনিয়ে শেষমেশ রাজি করায়। সেখানে যাওয়ার পর অনির্বাণ তাদের সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল, তাদেরকে আপ্যায়ন করে, কিন্তু শ্রেষ্ঠা কোনোভাবেই ইজি হতে পারে না। সেটা দেখে অনির্বাণ বলে, তুমি কি সবসময় এমন রেগে থাকো, নাকি আমার উপর রাগ করেছ? কথাটা শুনে এবার পল্লবেরও একটু খারাপ লাগে। সে ইতস্তত করে অনির্বাণকে জিজ্ঞেস করে, স্যার আপনি কি গতকাল শ্রেষ্ঠাদের বাড়িতে গিয়েছিলেন? অনির্বাণ বুঝে যায় শ্রেষ্ঠা পল্লবকে সব জানিয়ে দিয়েছে, তাই সে বিষয়টাকে সামাল দেওয়ার জন্য ভেতর থেকে ওই আংটি আর একটা নুপুরের বক্স নিয়ে আসে। আর সেটা দেখিয়ে পল্লবকে বলে, আসলে কালকে যখন তোমরা আংটি পছন্দ করছিলে তখন আমি ওই দোকানেই ছিলাম। আমি নুপুরটা কিনেছি আমার মেয়ের জন্য। সেটা শুনে শ্রেষ্ঠা আর পল্লব দুজনেই অবাক হয়ে যায়। শ্রেষ্ঠা জিজ্ঞেস করে, আপনার ওয়াইফ কোথায়? অনির্বাণ বলে, আমার তো ওয়াইফ নেই। প্রথমে তারা মনে করে হয়তো মারা গেছে। অনির্বাণ তখন তাদেরকে জানায় তার আসলে বিয়েই হয়নি। পাশের বাড়ির তিন্নি নামের মেয়েটাকে সে নিজের মেয়ের মতোই ভালোবাসে, আর ওই নুপুরটা সে তিন্নির জন্যই কিনেছে। এরপর অনির্বাণ নিজে থেকেই ওই আংটিটা পল্লবকে দিয়ে বলে, তোমাদের এই আংটিটা পছন্দ হয়েছিল বলে আমি শ্রেষ্ঠাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা কিনে নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এটা বুঝিনি যে ও আমাকে ভুল বুঝবে। সে নিজের কাজের জন্য ভীষণ লজ্জিত হয়ে পল্লবদের কাছে ক্ষমা চায়। এরপর পল্লবকে ওই আংটিটা শ্রেষ্ঠাকে তার সামনেই পরিয়ে দিতে বলে। তখন পল্লব তাকে রিকোয়েস্ট করে বলে যে, দেখুন আপনি গিফট করেছেন তাই আমি নিচ্ছি, কিন্তু এর টাকাটা আপনাকে নিতে হবে। সেটা শুনে অনির্বাণ বলে, আরে টাকার হিসাব কেন করছো? তুমি তো আমার ভাইয়ের মতো, আমি তোমাদের অনেক ভালোবাসি। কথা বলতে বলতে সে শ্রেষ্ঠার দিকে তাকায়। শ্রেষ্ঠা তার চোখ মুখে এক অদ্ভুত কামনা দেখতে পায়। সেটা দেখে সে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে। সে পল্লবের কাছ থেকেও ওই আংটিটা পরতে চায় না, হাজার হলেও সেটা তো অনির্বাণেরই কেনা। কিন্তু সে কোনো কিছু বলারই সুযোগ পায় না, কারণ পল্লব অনির্বাণকে অন্ধের মতো বিশ্বাস করে। আংটি পরানোর পর অনির্বাণ বলে, আমাদের তো এখনই অকেশনটা সেলিব্রেট করা উচিত। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার অর্ডার করছি। কিন্তু পল্লবরা তাতে রাজি হয় না। তারা যেহেতু অফিসের লাঞ্চ ব্রেকে সেখানে এসেছে, তাই দ্রুত বের হয়ে যায়। তারা চলে যাওয়ার পর অনির্বাণ পুতুল সেলাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এটা তার অন্যতম একটা শখ। নিজের হাতে পুতুল বানাতে সে খুব ভালোবাসে। তবে তার এই শখের পেছনেও একটা রহস্য আছে, যেটা আমরা পরে জানতে পারবো। সেদিন বিকেলে হঠাৎ রজত গোপালকে নিয়ে অনির্বাণের বাড়িতে চলে আসে। সেখানে পুতুলটাকে রাখা দেখে রজতের একটু অবাক লাগে, কারণ অনির্বাণের বাড়িতে তো কোনো বাচ্চা নেই। তখন অনির্বাণ জানায় পুতুল তৈরি তার শখ। তার প্রতিবেশী তিন্নির জন্য পুতুলটা বানাচ্ছে সে। সামনেই তিন্নির বার্থডে, ওই দিন সে পুতুলটা তাকে গিফট করবে। কথাটা শুনে রজত একটু অবাক হয়, কারণ পুরুষ মানুষের এমন অদ্ভুত সচরাচর দেখা যায় না।
তবে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে সে অনির্বাণকে জিজ্ঞেস করে, আপনি পল্লবকে চেনেন? পল্লবের নাম শুনে অনির্বাণ অবাক হয়ে যায়। হ্যাঁ চিনি তো, আমার স্টুডেন্ট। তখন রজত জানায় পল্লব খুন হয়েছে, কেউ একজন তাকে নির্মমভাবে খুন করে তার লাশটা গাড়ি চাপা দিয়েছে। কথাটা শুনে অনির্বাণ এমন একটা অ্যাক্টিং করে যেন পল্লবের খুনের বিষয়টা সে মানতেই পারছে না। রজত তখন তার সব মুভমেন্ট খুব ভালোভাবে নোটিস করে, একজন ভালো পুলিশ অফিসারের যা কাজ আর কি। এরপর সে শ্রেষ্ঠার ব্যাপারে অনির্বাণকে জিজ্ঞেস করলে সে বলে, ও তো পল্লবের ফিয়ন্সি, দু একবার দেখা হয়েছে আমাদের, কিন্তু আমি ওর ব্যাপারে বেশ কিছুই জানি না। এরপর রজত জানতে চায় যে পল্লবের খুনের রাতে অনির্বাণ ওই জঙ্গলের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিল। প্রশ্ন শুনে অনির্বাণ একটু ঘাবড়ে যায়, তবে নিজেকে সামলে নিয়ে বলে, আমি তো লেখক মানুষ, মাঝে মধ্যেই রিল্যাক্সেশনের জন্য এদিক সেদিক বের হই, সেদিনও তাই করেছিলাম। সেটা শুনে রজত একটু বিরক্ত হয়ে বলে, এত ঝামেলা কি ভালো লাগে বলুন? শ্রেষ্ঠাকেও নাকি গত দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পাওয়া গেলে তো পরকীয়া বা ব্রেকআপ রিলেটেড কোনো একটা কেস দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যেত, এখন আবার কষ্ট করে মাথা খাটাতে হবে। সেটা শুনে অনির্বাণের মনে একটু ভয় শুরু হয়, তবে সে তার শোকের অ্যাক্টিং চালিয়ে যায়। তার কাছ থেকে কোনো ক্লু না পেয়ে রজত চলে যায়, আর যাওয়ার সময় তাকে বলে প্রার্থনা করবেন যেন এখানে আর আশা না লাগে আমার। অর্থাৎ অনির্বাণ নিজের দুর্দান্ত অ্যাক্টিং দিয়েও রজতকে ভোলাতে পারেনি, তার মনে সন্দেহের বীজ ঢুকেই আছে। এমন সময় তার অতীতের কথাগুলো মনে পড়ে, কিভাবে সে একে একে টুসু, মোহন আর পল্লবকে আর শ্রেষ্ঠাকেও মেরেছে। তার সবটা চোখের সামনে ভাসে। সে পাগলের মতো শ্রেষ্ঠা শ্রেষ্ঠা বলে চিৎকার করতে থাকে। আর তখনই হঠাৎ সেখানে তিন্নি আসে। সে অনির্বাণকে জিজ্ঞেস করে, আঙ্কেল, শ্রেষ্ঠাকে তুমি কার সাথে কথা বলছো? তখন অনির্বাণ বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে কথা ঘুরিয়ে নেয়। তিনি প্রায় তার বাড়িতে আসতো, তাই সে মেয়েটাকে একা ছেড়ে দিয়ে নিজের কাজে বিজি হয়ে যায়। আর তিন্নিকে বলে দেয়, যদি তোমার চকলেট খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে নিও। তিনি তার কথা মতো ফ্রিজ থেকে চকলেট বের করতে গেলে ভয়ঙ্কর দৃশ্য দেখে ফ্রিজের ভেতর একটা কাটা কান রাখা আছে। বেচারি মেয়েটা তখন ভয়ে দৌড়ে পালিয়ে যায় বাড়িতে। এরই মাঝে অনির্বাণ তার কাজ সেরে এসে দেখে তিন্নি কোথাও নেই। সে তিন্নিকে খুঁজতে খুঁজতে ফ্রিজের কাছে গেলে দেখে কাটা কানটা বাইরে আছে। তার আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে দ্রুত তিন্নিদের বাড়িতে যায়। মেয়েটা ভয়ে আটোসাটো হয়ে খাটের নিচে লুকিয়েছিল। তার মা অনির্বাণকে বলে, দেখুন না দাদা, আপনার বাড়ি থেকে আসার পর মেয়েটার যে কি হয়েছে, এতবার ডাকছি খাটের নিচ থেকে বের হচ্ছে না। তখন অনির্বাণ গিয়ে তিন্নিকে বলে, বোকা মেয়ে, তুই যেটা দেখেছিস সেটা খেলনা, আসল কান্না। সেটা শুনে তিন্নি বাহিরে আসে। এরপর অনির্বাণ তাকে আর তার মাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই কানটা দেখায়। সেটা আসলে একটা নকল কান ছিল। অনির্বাণ বলে, আমি এটা তোমার পুতুলের জন্য বানিয়েছি, কিন্তু পুতুলের কান ফ্রিজে রাখতে হবে কেন? তিন্নির মা এই প্রশ্ন করলে অনির্বাণ বলে, আসলে এটা সিলিকন তো, এটা ফ্রিজেই সংরক্ষণ করতে হয়। তিন্নির মা তখন আর কোনো কথা বাড়ায় না। তারা যাওয়ার পর অনির্বাণ আবারও তার কল্পনার জগতে যোগ দেয়। সে দেখতে পায় শ্রেষ্ঠা খুব সুন্দর শাড়ি পরে তার পাশে বসে আছে। তারা দুজন একসাথে কেক কাটছে, এনজয় করছে। এর মাঝে পুলিশ হঠাৎ শ্রেষ্ঠার লাশ খুঁজে পায়। বেচারির অবস্থা এতটাই খারাপ ছিল যে মানুষ তার দিকে তাকাতেও ভয় পাচ্ছে। তার একটা হাত, একটা কান কেটে নেওয়া হয়েছে। একদিকে পুলিশ শ্রেষ্ঠার এমন অবস্থা দেখে টেনশনে আছে, অন্যদিকে অনির্বাণ শ্রেষ্ঠার কল্পনায় মগ্ন। সে আপন মনে কেক কাটা আর ভায়োলিন বাজানোতে ব্যস্ত। এভাবে তিন্নির জন্মদিন চলে আসে। অনির্বাণ মেয়েটাকে বাড়িতে ডেকে এনে কেক কাটে, সেই সাথে নিজ হাতে বানানো পুতুল চাও দেয়। এদিকে শ্রেষ্ঠার বডি শনাক্ত করার জন্য তার অফিসের একজন কলিগ এবং শ্রেষ্ঠার বড় মাকে থানায় ডাকা হয়। ভদ্রমহিলা তো কাঁদতে কাঁদতে নিজের একেবারে খারাপ অবস্থা। সেটা দেখে রজত আর তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ পায় না। সে বাইরে এসে শ্রেষ্ঠার ওই কলিগকে জিজ্ঞেস করে তাদের মধ্যে সম্পর্ক কেমন। ছেলেটা বলে তারা শুধুমাত্র এক অফিসেই চাকরি করে, এর বাইরে কোনো সম্পর্ক নেই। এরপর রজত তাদেরকে বাড়ি থেকে পাঠিয়ে নিচে চলে যায় অনির্বাণের সাথে দেখা করতে। অনির্বাণ তাকে দেখে জিজ্ঞেস করে, আজকেও কি পল্লবের ব্যাপারে জানতে চেয়েছেন? রজত বলে, না, আজকে আমার অন্য একটা ডাউট আছে, ক্লিয়ার করতে চাই। সে কোনো রকম ভনিতা না করে অনির্বাণকে জিজ্ঞেস করে, অমরেন্দ্র বাবুকে চেনেন আপনি? নাম শোনা মাত্রই অনির্বাণের মুখটা চুপসে যায়। বলে, এটা কোন ধরনের প্রশ্ন? রজত বলে, আসলে অমরেন্দ্র বাবু খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে সাহায্য করতেন। তো আপনার সাথে তার সম্পর্কটা কি বললে একটু উপকার হতো। যদি বলতে না চান প্রবলেম নেই, আমরা খুঁজে বের করব। অনির্বাণ তখন বুঝে যায় রজত বেশ ভালো রকম হোমওয়ার্ক করে এসেছে, তাই সে বলে দেয় তার পালক পিতা। আসলে সেদিন টুসু মারা যাওয়ার পর টাপু গ্রাম থেকে পালিয়ে শহরে চলে আসে। তার যেহেতু কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই সে সেখানকার একটা র্যান্ডম বিল্ডিংয়ের সামনেই আশ্রয় নেয়। মূলত এই বাড়িটাই ছিল অমরেন্দ্র বাবুর। সকালে সে টাপুকে গেটের বাইরে শুয়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়। সে টাপুর নাম ঠিকানা সব জিজ্ঞেস করে,
কিন্তু বেচারা এতটাই শকড হয় যে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। তখন অমরেন্দ্র তাকে জিজ্ঞেস করে, তোমার খিদে পেয়েছে? টাপু বলে হ্যাঁ। অমরেন্দ্র তাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে পরম যত্নে খাবার খাওয়ায়। এরপর থেকে টাপু সেখানেই থাকে। পড়াশোনায় বেশ ভালো ছিল, তাই অমরেন্দ্র তাকে স্কুলে ভর্তি করায় আর অভিভাবকের জায়গায় নিজের নাম দেয়। সেই সাথে টাপুর একটা নতুন নাম দেয়, অনির্বাণ সেনগুপ্ত। তারপর থেকেই অনির্বাণ ওরফে টাপু তার নতুন বাবা অমরেন্দ্রের সাথে একই সাথে বড় হতে শুরু করে। কিন্তু এতগুলো বছরেও অমরেন্দ্র কখনোই অনির্বাণের মধ্যে লুকিয়ে থাকা পিশাচটাকে চিনতে পারেনি, কারণ বাবার ভয়ে সে সবসময় নিজেকে সংযত রাখত। তবে অমরেন্দ্র মারা যাওয়ার পর সে মাথা চাড়া দিয়ে ওঠে। তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, তাই সে একটু একটু করে নিজের ফ্যান্টাসির বশে চলে যায় আর ঘটাতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। কিন্তু হ্যাঁ, এসব কথা সে রজতকে জানায় না, শুধু এতটুকুই বলে যে অমরেন্দ্র তাকে আশ্রয় দিয়েছিল এবং ঠিক বাবার মতোই লালন পালন করেছে। এটা শুনে রজত চলে যেতে শুরু করে আর যাওয়ার আগে জানিয়ে দেয় শ্রেষ্ঠা বেঁচে নেই, তাকে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। রজত কথাগুলো বলার সময় খুব মনোযোগ সহকারে অনির্বাণের এক্সপ্রেশনগুলো মাপার চেষ্টা করছিল। তবে অনির্বাণ তো আর কাঁচা খেলোয়াড় না, সে কোনো রকম রিয়্যাক্ট করে না। রজত চলে যাওয়ার পর সে আবারও অতীতের কথাগুলো ভাবতে শুরু করে। সেদিন পল্লব আর শ্রেষ্ঠা একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এরই মাঝে পল্লব ওয়াশরুমে গেলে হঠাৎই শ্রেষ্ঠার কাছে তার বড় মার কল আসছে। ভেতরে নেটওয়ার্ক না থাকায় বাইরে যায় সে। অনির্বাণ দূর থেকে তাদের উপর নজর রাখে। শ্রেষ্ঠা বাইরে আসাতে সে একটা দারুণ সুযোগ পায়, সাথে সাথেই তাকে কিডন্যাপ করে। এদিকে পল্লব ওয়াশরুম থেকে ফিরে শ্রেষ্ঠাকে দেখতে না পেয়ে ভীষণ টেনশনে পড়ে যায়। চারদিকে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার হদিস পায় না। সে বারবার শ্রেষ্ঠাকে কল করে, কিন্তু সে কলটাও রিসিভ করে না। করবেই বা কিভাবে? অনির্বাণ তো তাকে সেন্সলেস করে ফেলেছে। বারবার শ্রেষ্ঠার ফোনে কল আসতে দেখে অনির্বাণ ফোনটা বন্ধ করে দেয়। পল্লব সেটা দেখে বেশ ভয় পায়। আশেপাশে এলাকাগুলোতে শ্রেষ্ঠার খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। এর মাঝে অনির্বাণ তাকে ফোন করে বলে আজকে তিন্নির জন্মদিন, মনে আছে তো, পার্টিতে যেতে হবে। তখন পল্লব জানায় শ্রেষ্ঠাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনির্বাণ তখন এমন একটা অ্যাক্ট করে যেন সে বিষয়ে কিছুই জানে না। শ্রেষ্ঠার নিখোঁজ হওয়ার কথা শুনে সে তো রীতিমতো আকাশ থেকে পড়ে। পল্লবকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায়? পল্লব তাকে চায়ের দোকানের অ্যাড্রেস দিলে অনির্বাণ চলে যায়। পল্লব তাকে পুলিশের কাছে মিসিং কমপ্লেইন করতে যেতে চায়, কিন্তু অনির্বাণ আটকায়। তাকে বলে তুমি এখন অনেক বেশি প্যানিকড, আগে একটু শান্ত হও, সবকিছু খুলে বলো, তারপর একসাথে যাব। পল্লব সরল মনে তার সঙ্গে যায়, কিন্তু এরপর কি হয় তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর সিন আবারও প্রেজেন্টে আসলে আমরা দেখি রজত অনির্বাণের বাড়ি থেকে বেরিয়ে তিন্নির বাড়িতে গেছে। সে তিন্নির মাকে অনির্বাণের ব্যাপারে জিজ্ঞেস করলে ভদ্রমহিলা বলে সে খুব ভালো মানুষ, সে তিন্নিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এরই মাঝে তিন্নি ওই পুতুলটা নিয়ে সেখানে আসে। সে খুব আগ্রহ নিয়ে পুতুলটাকে রজতকে দেখিয়ে বলে জানো আঙ্কেল, এই পুতুলের কানটা সেদিন আমি অনির্বাণ আঙ্কেলের ফ্রিজে রাখা দেখে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এটা হয়তো আসল। তার কথা শুনে রজতের মনে একটু সন্দেহ হয়। সে তিন্নিকে বলে তোমার জন্মদিনে আমি যদি তোমার কাছ থেকেই কোনো উপহার চাই তুমি দেবে? তিন্নি রাজি হলে রজত ওই পুতুলটা থেকে কানটা ছিঁড়ে নেয়। সেটা দেখে বাচ্চা মেয়েটা ভীষণ কষ্ট পায়, মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রজত তখন কোনো মতে তাকে সামলায়। তার কেন যেন মনে হচ্ছিল ওই কানের ভেতরেই কোনো রহস্য অবশ্যই আছে। অফিসে ফিরে সে ওই কানটাকে ফরেন্সিক টেস্টের জন্য পাঠায় আর গোপালকে পাঠায় অনির্বাণের গ্রামের বাড়িতে। কিন্তু গোপাল সেখানে গিয়ে বিশেষ কোনো ইনফরমেশন পায় না। অনির্বাণের গ্রামের ওই পুরনো বাড়িটায় তালা ঝুলছে। সেটা দেখে সে আবারও অফিসে আসে। অবশ্য গ্রাম থেকে অনির্বাণের ব্যাপারে কিছু জানতে না পারলেও টুসুর ব্যাপারে জানতে পারে। গোপাল তখন বিষয়টা রজতকে জানায়। রজত মাথায় আরও বেশি এলোমেলো হয়ে যায়। একে তো পল্লব আর শ্রেষ্ঠার কেসে সলভ করা যাচ্ছে না, তার মধ্যে আবার টুসু আর মোহনের মৃত্যুর রহস্য এখন তাদেরকে খুঁজতে হবে। তবে খুব সহজে ভেঙে পড়া মানুষ সে না, তাই সে তার সিনিয়র অফিসারের কাছ থেকে অনির্বাণের বাড়ি সার্চ করার ওয়ারেন্ট নিতে চায়। তার বস এভাবে হুট করে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে রাজি হয় না, কিন্তু রজত নিজের গাট ফিলিং থেকে আশ্বস্ত করে যে ওই বাড়িতে সার্চ করলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। তাই তার বস তাকে পারমিশন দিয়ে দেয়। রজত ওয়ারেন্ট নিয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় অনির্বাণের বাড়িতে। সেখানে গিয়ে খোঁজাখুঁজির সময় ডায়েরির ভেতর থেকে তারা টুসু আর টাপুর একটা ছবি পায়। রজত এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে বলে এটা আমার স্কুলের দিদিমণি টুসুর ছবি, আমি ওনাকে অনেক ভালোবাসতাম, ছবিটা তাই যত্ন করে রেখেছি। তখন রজত একটু ঠাট্টার স্বরে বলে টুসু মানে তো সেই মেয়েটা যে আপনার বাড়ির পাশে থাকতো, তাই না? তার বয়ফ্রেন্ড মারা যাওয়াতে সে নিজেও হসপিটালের ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করে, আর তারপরেই তো আপনি গ্রাম ছেড়ে পালান। সেটা শুনে অনির্বাণ বলে বাহ, আপনি তো সবই জানেন। রজত একটু হেসে বলে পুলিশ তো। তখন অনির্বাণ বলে টুসু দিদি ছাড়া আমাকে কেউ ভালোবাসতো না, তাই সে মারা যাওয়ার পর ওই গ্রামে আর থাকিনি আমি, এ কারণেই পালিয়েছি। তখন রজত কৌতূহলবশত জিজ্ঞেস করে
তাহলে আপনার মায়ের কি হলো? অনির্বাণ বলে, মা আমাকে পেটাতো, তাই আর তার কি হলো না হলো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তাদের কথার মাঝেই রজতের অ্যাসিস্ট্যান্ট একটা ফরমালিনের বোতল পায়। সেটা দেখে রজত অবাক হয়ে গেলে অনির্বাণ নিজে এই বিষয়টা সামাল দেওয়ার জন্য বলে, আমার বাবা ফরেন্সিকে কাজ করতো, তাই এই জিনিসগুলো বাড়িতে খুবই কমন। তবে রজতের তার কথাগুলো বিশ্বাস হচ্ছে না। সে কারণে সে সন্দেহের বশে অনির্বাণকে থানায় নিয়ে যায়। যাওয়ার সময় তাদের সাথে তিন্নির দেখা হয়। তিনি অনির্বাণের কাছে কমপ্লেন করে যে ওই পচা পুলিশ আঙ্কেল তার পুতুলের কান ছিঁড়ে নিয়েছে। অনির্বাণের তখন আর বুঝতে বাকি থাকে না, কিন্তু অদ্ভুত বিষয়ে তার ধরা পড়ার সম্পূর্ণ পসিবিলিটি থাকা সত্ত্বেও ব্যাপারটা নিয়ে তার কোনো টেনশনই ছিল না। এদিকে রজত অধীর আগ্রহে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করে। এরই মাঝে অনির্বাণ তাকে জিজ্ঞেস করে, আমাকে এখানে আর কত সময় আটকে রাখা হবে? রজত বলে, বেশিক্ষণ না, রিপোর্ট চলে আসলেই আপনাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, আর সেটা হচ্ছে লকআপ। সে নিশ্চিত ছিল এবার আর অনির্বাণের ছাড়া পাওয়ার সুযোগ নেই, কিন্তু অনির্বাণের সেসব নিয়ে কোনো টেনশন ছিল না। সে রজতকে জিজ্ঞেস করে, আপনার ছোটবেলাটা খুব কঠিন ছিল তাই না? কথাটা শুনে রজতের মুখ কালো হয়ে যায়। হয়তো সত্যিই তার ছোটবেলাটা খুব কঠিন ছিল, তবে সে অনির্বাণের এই ফাঁদে পা দেয় না। সে বুঝে যায় অনির্বাণ তার ব্রেইন নিয়ে খেলার চেষ্টা করছে। কিন্তু রজত কোনো অংশে কম না, একজন বুনো ওল আর একজন বাঘা তেঁতুল। অনির্বাণ যখন তাকে বলে, দেখুন আমার মনে হয় আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে থেরাপি নেওয়া উচিত, তাহলে আপনার সমস্ত ডিপ্রেশন দূর হবে, তখন আপনার এমন অযথা কারোর উপর সন্দেহ হবে না, ঠিক যেমনটা আমাকে সন্দেহের বশে ধরে এনেছেন। তবে আমি কিন্তু আপনার সিচুয়েশনটা বুঝতে পারি, তাই একাই আপনার সাথে এসেছি, কোনো উকিল আনিনি। তখন রজত বলে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য, আর আপনি যে আমার সাথে কোঅপারেট করছেন এর জন্য কোর্টে আমি নিজেই আপনার পক্ষে সাক্ষী দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। কথাগুলো শুনে এবার অনির্বাণের মনেও ভয় জমে যায়। তার মনে হচ্ছিল হয়তো সত্যি এবার সে পালাতে পারবে না। এর মাঝে ভেতর থেকে রজতের ডাক আসলে সে চলে যায়। তখন অনির্বাণ হঠাৎ রজতের টেবিলে শ্রেষ্ঠার ছবি পায় এবং সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন শ্রেষ্ঠাকে কিডন্যাপ করেছিল। ওই দিন সে ওই চায়ের দোকান থেকে পল্লবকে নিয়ে একটা নির্জন জায়গায় যায়। সেখানে বসে সে পল্লবের কাছ থেকে সব ঘটনা শুনতে থাকে। এর মাঝে হঠাৎ পাশের একটা রুমের ভেতর থেকে পল্লবের কানে শ্রেষ্ঠার কণ্ঠ ভেসে আসে। পল্লব সেদিকে এগোতে না এগোতেই অনির্বাণ তার মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে ফেলে। এরপর তার হাত পা বেঁধে গাড়ির ডিকিতে তুলে নিয়ে রওনা হয় জঙ্গলের দিকে। এরপর কি হয়েছে তা তো আমরা আগেই জানি। তো এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ রজত মুখটা কালো করে এসে বলে, আপনি এখন যেতে পারেন। সেটা শুনে অনির্বাণের মুখে একটা অদ্ভুত কনফিডেন্স আসে। সে হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায়। আর যাওয়ার আগে রজতকে বলে, এজন্যই তো বলি পড়াশোনা খুবই জরুরি। সে আসলে রজতকে এটা বোঝাতে চাচ্ছিল যে রজতের হোমওয়ার্কটা আরেকটু ভালোভাবে করা দরকার ছিল। রজতও সেটা বুঝতে পারছিল, কিন্তু তার কিছুই করার নেই, কারণ ফরেন্সিক রিপোর্টে জানা গেছে গানটা আসলেই নকল। বিষয়টা নিয়ে রজতের সিনিয়র তাকে অনেক কথা শোনায়, আর বেচারা চুপচাপ সব হজম করে নেয়। এদিকে অনির্বাণ বাড়ি ফেরার সাথে সাথেই তার সাথে তিন্নির দেখা হয়। সে তিন্নিকে আদর করে বলে, ওই পুলিশ আঙ্কেল তোমার যে পুতুলটা নষ্ট করে দিয়েছে সেটা তুমি একটু আমার কাছে নিয়ে এসো। তিন্নি তাকে পুতুলটা এনে দিলে সে বাড়ির ভেতরে গিয়ে পুতুলের পেট থেকে একে একে কাটা হাত আর কানটা বের করতে শুরু করে। তখন তার আবারও অতীতের কথা মনে পড়ে। সেদিন পল্লবকে শেষ করে রেখে অনির্বাণ আবারও ওই নির্জন জায়গায় ফিরে এসেছিল। ওই রুমের ভেতর শ্রেষ্ঠার হাত পা বেঁধে আটকে রেখেছিল সে। মেয়েটাকে ছটফট করতে দেখে অনির্বাণের খুব মায়া হয়, তাই সে শ্রেষ্ঠার মুখ খুলে দিতেই শ্রেষ্ঠা চিৎকার করে পল্লব পল্লব বলে ডাকতে শুরু করে। তখন অনির্বাণ আবারও রাগের মাথায় বলে, পল্লব নেই, তুমি শুধু এখন আমার। কিন্তু শ্রেষ্ঠা তার কোনো কথাই শোনে না। তখন অনির্বাণ আবারও বলে, তোমার ভালোবাসার মানুষ মরে গেছে, এখন শুধু তুমি আমাকে ভালোবাসবে। কিন্তু শ্রেষ্ঠা মানতে চায় না। সে কড়া ভাষায় বলে, আমি পল্লবকে ভালোবাসি আর তোমাকে ঘৃণা করি। অনির্বাণ এই অপমান মানতে পারে না। সে একটা চাপাতি এনে নির্মমভাবে শ্রেষ্ঠার হাতটা কেটে ফেলে। বেচারি যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু ওই নরপিচাসটার মনে একটুও মায়া হয় না। তার একটাই কথা, তুমি যদি আমার না হও তাহলে আর কারো হবে না। এরপর সে শ্রেষ্ঠার কানও কেটে ফেলে। কিন্তু তাতেও যখন মেয়েটা তার বশে আসে না, তখন সে ফাইনালি শ্রেষ্ঠাকে প্রাণেই মেরে ফেলে এবং তার কাটা হাত আর কানে ফরমালিন লাগিয়ে স্মৃতিস্বরূপ নিজের কাছে রেখে দেয়। অনির্বাণ এসব ভাবতে ভাবতে শ্রেষ্ঠার হাতের স্পর্শ অনুভব করতে থাকে। এরপর 2 বছর পার হয়ে যায়। অনির্বাণ একটা স্কুলের সামনে দাঁড়িয়েছিল। এমন সময় স্কুল থেকে বেরোনো একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। মেয়েটা নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তাকে দেখে অনির্বাণের মনে আবারও লালসা জেগে ওঠে। সে চুপিসারে মেয়েটাকে ফলো করতে থাকে। তখন জানতে পারে এই মেয়েটারও একটা বয়ফ্রেন্ড আছে। মেয়েটা যখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখনই হঠাৎ তার কাছে তার মায়ের কল আসে। তার মা গ্রাম থেকে তার কাছে বেড়াতে আসছিল,
তাই মেয়েটা মাকে রিসিভ করার জন্য বাস স্ট্যান্ডে চলে যায়। অনির্বাণ তখনও তাকে ফলো করে যাচ্ছিল, কিন্তু যখন সে মেয়েটার মাকে দেখতে পায় তখন তার চোখ চড়ক গাছ হয়ে ওঠে, কারণ মেয়েটার মা আর কেউ না বরং টুসু ছিল। কিন্তু টুসু তো তার চোখের সামনেই মারা গেছে, তাহলে সে এতদিন পর কিভাবে ফিরল? অনির্বাণ কিছুই বুঝতে পারে না। বুকের ভেতর চাপা ভয় আর মাথা ভর্তি কনফিউশন নিয়ে সে পাগলের মতো ছুটতে থাকে। কি হতে চলেছে এরপর? সে যদি কখনো টুসুর সামনে এসে পড়ে কি হবে তখন? এই প্রশ্নগুলোকে সামনে রেখেই এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। যেহেতু গল্পটা একটা অসম্পূর্ণ এবং সামনে আরও অনেকগুলো রহস্য ফাঁস হওয়া বাকি আছে, সেই সাথে অনির্বাণের শেষ পরিণতিটাও জানা বাকি, তাই আশা করা যাক আমরা খুব দ্রুতই এই সিরিজের দ্বিতীয় পার্ট পেতে চলেছি। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে দ্বিতীয় পার্ট রিলিজ হওয়া মাত্রই আমরা তার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।